ঘুরে বেড়াতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ঘুরতে গিয়ে যদি এমন কোনো বিপদে পড়ি যার জন্য কেবল একার নয়, সঙ্গে আসা সকলেরই বিপদ হয়, তখন শুরু করা যাক আমাদের আজকের গল্পটা। আমাদের আজকের গল্পটি পিশাচ সাধনা এবং তন্ত্র নির্ভর। গল্পটি যদিও সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো রকম মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। গল্পটা শুরু করার আগে বলে রাখি, চ্যানেলে নতুন শুনতে আসা যে কোনো শ্রোতাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এতে আমরা আরও ভালো ভালো গল্প শোনানোর উৎসাহ পাব। গল্পটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। আমাদের আজকের গল্পের নাম হল বালপোখরামের আতঙ্ক। ওম হ্রিম শ্রীম দম হম ফট কনক বজ্র বৈদুর্য মুক্তালঙ্কাকৃতি ভূষণে অহে অহে আগচ্ছ মম কর্ণে প্রবিশ্য ভূত ভবিষ্যৎ বর্তমান কালজ্ঞান দেবী হন হন হুম ফট সাহা। দেখা দাও প্রিয়তমা। এই আর কত দূর? খুব বেশি দূর নয় রে রুমি, আর একটু কষ্ট কর, ঠিক চলে আসবে। সেই কতক্ষণ ধরে হাঁটছি বলতো? আরে ওই তো সামনে একটা ব্রিজ পড়বে, সেটা ক্রস করার পরেই আসবে আমাদের মোস্ট ডিজায়ার্ড জায়গাটা। ওকে, চল। রুমি, আকাশ, প্রিয়াঙ্কা আর নিলয় হলো 4 বন্ধু। ওরা 4 জনই একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। সেই কলেজ লাইফ থেকেই বন্ধু ওরা। আজকের মতো এরকম বহু অ্যাডভেঞ্চারে ওরা একসঙ্গে গেছে। এমনকি দেশে বিদেশের বহু মোস্ট হন্টেড প্লেসেও গেছে ওরা একসঙ্গে। তবে ওদের এইবারের অ্যাডভেঞ্চার হলো ভারতবর্ষের মেঘালয় রাজ্যের বালপোখরামের জঙ্গলে। এই রুমি, আকাশ, নিলয়, তোদেরকে না একটা কথা বলা হয়নি। কি কথা রে প্রিয়াঙ্কা? বলছিলাম যে এই বালপোখরাম ফরেস্টটা কিন্তু হন্টেড ফরেস্ট নামেও বিখ্যাত। ওহো, বিখ্যাত বলিস না, বল কুখ্যাত। ওই হলো। একটা গোটা জঙ্গল কি কোনোদিন হন্টেড হতে পারে? আরে বাবা, লোকাল জনজাতির কুসংস্কার এগুলো, বুঝিস না? সেই, আরে আমরা তো রাজস্থানের কুখ্যাত হন্টেড জায়গা ভানগড়েও তো গিয়েছিলাম। ভূত দেখেছিলিস? হ্যাঁ, নিজের পক্ষে ভূতের ছায়াটুকুও তো দেখিসনি। এই নিলয় নাকি ভূতের ছায়া দেখবে। ভূত তো নিজেই ছায়া। ওই দেখ, সামনে একটা ব্রিজ। এই নিলয়, তুই কি এই ব্রিজটার কথাই বলছিলিস? এক্স্যাক্টলি। চল চল চল, আর বেশি দূরে নেই, পা বাড়া। ও মাই গড, এই ব্রিজের উপর দিয়ে হাঁটা সম্ভব? এটা তো জাস্ট একটা দড়ির ব্রিজ, নিচে অতল খাদ। চলার সময় তো যে কোনো মুহূর্তে দড়িটা ছিঁড়ে যেতে পারে। আরে দূর, কিচ্ছু হবে না তো। আরে আমরা তো আসার সময় জেনেই এসেছিলাম যে যেখানে যাচ্ছি সেখানে নানা রকম চ্যালেঞ্জ আসতে পারে। তা এখন এত ভয় কেন পাচ্ছিস বলতো?
এই প্লিজ, আমি যাব না, তোরা গিয়ে ঘুরে আয়, আমি ততক্ষণ ওয়েট করছি এখানে তোদের জন্য। কাম অন প্রিয়াঙ্কা, এত ভীতু হলে চলে বলতো? আচ্ছা দেখ, এমনও তো হতে পারে যে আমরা দড়ির ওপারে যাবার পর যে ডেস্টিনেশনে পৌঁছাবো সেখান থেকে অন্য কোনো শর্টেস্ট রুট দিয়ে চলে গেলাম। তখন তুই কি করবি বল? সেই তো দড়ি তোকে ক্রস করতেই হবে। আর হ্যাঁ রে, তাছাড়া আমরা যে অন্য রুটে যাচ্ছি সেটা তোকে জানাবোই বা কী করে বলতো? এখানে তো কারোর ফোনে নেটওয়ার্কও নেই। শোন প্রিয়াঙ্কা, এসছিস যখন তখন চল 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 চল। ওকে, চল। কিরে, ভয় পাচ্ছিলিস তো? পৌঁছলি তো শেষ পর্যন্ত? সবাই ঠিক মতোই এই দড়ির ব্রিজের এপারটায় পৌঁছতে পারলাম। ওরা চারজন চলেছে মেঘালয়ের বালপোকরাম জঙ্গলের গভীরে অবস্থিত পাহাড়ে ঘেরা একটা ক্যানিয়নের উদ্দেশ্যে। এই তোরা জানিস, এই ক্যানিয়নে কখনো ভয়ানক বন্যাও হতো, কিন্তু নদীর গতিপথ ঘুরে যাবার পর আর সেভাবে কখনো বন্যার কবলে পড়তে হয়নি এই জায়গাটাকে। তবে বলা হয় এই ক্যানিয়নের গভীরে নাকি এখনো মূল্যবান পাথর পাওয়া যায়। ভাই নিলয়, তুই কি সেই পাথরগুলো লোভেই এখানে আজ এসেছিস নাকি? ওয়াও, দ্যাটস অ্যামেজিং, হোয়াট আ ভিউ পয়েন্ট। সত্যি অ্যামেজিং। ইস, আমার বাড়ি যেতে ইচ্ছেই করছে না, মনে হচ্ছে যেন এখানেই থাকি। দেখ দেখ, এই রুমি কিন্তু আর কত দূর করে চেঁচাচ্ছিল, আর এখন বলছে বাড়ি যাবে না। এই নিলয় কোথায় গেল রে? আরে এখানেই তো ছিল, এই তো রুমির জাস্ট পেছনেই। কোথায় গেল? নিলয়, এই নিলয়, কোথায় তুই? এ কি, এ কেমন করে সম্ভব? ও কোথায় গেল? তোরা দাঁড়া এখানে, অন্য কোথাও যাবি না। আরে এটা কি? পাহাড়ের নিচে একটা গুহা না? ও মাই গড! হে রুমি, প্রিয়াঙ্কা, এই পাথরের নিচে একটা গুহা আছে, দেখ দেখ, নীলয় সেখানে পড়ে গেছে। ও মাই গড, এখন কি হবে? তোরা এখানেই দাঁড়া, এখানে এরকম হিডেন কেভ আরও অনেক থাকতেই পারে, বুঝলি? একটু অসাবধান হলেই ভয়ানক বিপদ হতে পারে। কিন্তু কিন্তু নিলয়? আমি দেখছি, তোরা ওয়েট কর ওখানেই, আমার কাছে দড়ি আছে। আকাশ নিজের পিঠে রুকস্যাকটাকে নিচে নামিয়ে কোমরে দড়ি বেঁধে সেই দড়ির অপর প্রান্তটাকে একটা শক্ত আর মজবুত পাথরের সঙ্গে বেঁধে সেই দড়ির সাহায্যে নিলয় যে গুহার মধ্যে পড়ে গেছে সেই গুহার মধ্যে নামতে থাকলো। উফ বাপরে, কি অন্ধকার গুহার ভেতর। আকাশ কিছুটা নিচে নেমেই দড়ির সাহায্যে শূন্যে ভাসমান থেকেই নিলয়কে ডাকতে থাকলো। নিলয়, নিলয় শুনতে পাচ্ছিস? ইস, নিলয় মনে হচ্ছে গুহার ভেতর পড়ে অজ্ঞান হয়ে গেছে রে। নিচে নামতেও ভয় করছে, যদি বিষাক্ত সাপ খোপ থাকে। কিন্তু নিলয়কেও তো বাঁচাতে হবে। আকাশ আর বেশি কথা না ভেবে তার কোমরে বাঁধা দড়িটা বেয়ে সরাসরি এইবার গুহার মধ্যে প্রবেশ করলো। এইবার সে সেই গুহার চতুর্দিকে দেখতে থাকলো। অজস্র কঙ্কাল এবং বিক্ষিপ্তভাবে বেশ কিছু হাড় পড়ে রয়েছে। তার মানে এখানে বহু মানুষই ট্র্যাপড হয়ে মারা গেছে। এইটা কি? এই কঙ্কালটা
বাকি কঙ্কালগুলো থেকে একটু আলাদা মনে হচ্ছে। আচ্ছা, বাকি কঙ্কালগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, কিন্তু এটা এই গুহার একধারে একটা আসনের ওপর বসে রয়েছে। এও কি করে সম্ভব? আকাশ আর বেশি কিছু ভাবতে চাইল না। এইবার সে তাড়াতাড়ি অজ্ঞান হয়ে থাকা নিলয়কে নিজের সাথে বেঁধে নিয়ে ওপরে উঠে এলো। এই প্রিয়াঙ্কা, রুমি, হেল্প কর নিলয়কে ওপরে তুলতে। নিলয় তো চোখই খুলছে না, এখন কি হবে? সেটাই তো ভাবছি, এখান থেকে ওকে নিয়ে যাব কি করে? আশেপাশে তো কোনো গ্রামও তো চোখে পড়লো না। ওয়েট, আমি এখানে আসার আগে ইন্টারনেট দেখে এসেছিলাম। এখান থেকে নিচে নামতে পারলে একটা গ্রাম আছে জঙ্গলের মধ্যে, ঠিক আছে? আমরা সেখান থেকে সাহায্য পেতে পারি, কিন্তু নিলয়কে ততদূর না হয় আমরা ধরে ধরে নিয়ে গেলাম। ওকে। আকাশ, প্রিয়াঙ্কা আর রুমি তাদের প্রায় অজ্ঞানরত অবস্থায় থাকা বন্ধু নিলয়কে নিয়ে সেই পাহাড় থেকে অতি কষ্টে নিচে নেমে এলো। এ কি, এত ঘন জঙ্গল, এখানে গ্রাম কোথায়? আমরা আবার ভুল রাস্তায় আসিনি তো? আমার কাছে যে ম্যাপটা আছে সেটা তো এই রাস্তাই দেখাচ্ছে রে। তাছাড়া আমি ইন্টারনেটে দেখেও এসেছি। এক কাজ করি বরং, বুঝলি, আমি একটু এগিয়ে দেখে আসি। ওরা বরং নিলয়কে নিয়ে এখানেই একটু রেস্ট নে। ঠিক আছে, তুই আবার রাস্তা হারাস না। আকাশ আর দেরি না করে প্রিয়াঙ্কা, রুমি এবং নিলয়কে সেখানে রেখে সেই জঙ্গলের দিকে এগিয়ে গেল। কিছু সময় পরই সে তার বাকি 3 বন্ধুর চোখের সামনে থেকে এক প্রকার অদৃশ্য হয়ে গেল। আমার কিন্তু ভীষণ ভয় করছে। নিলয়ের এই অবস্থা, এখন আকাশও হারিয়ে যাবে না তো? এরকম বলিস না, সব ঠিক হয়ে যাবে। আমরা এখান থেকে ঠিক বেরোবো। তোদের কথা শুনে না আমার এখানে আসাই উচিত হয়নি। কি বলছিস সেগুলো প্রিয়াঙ্কা? আমরা তো আগেও অনেক জায়গাতে একসঙ্গেই গেছি। আজকের মতো বিপদ কি আগে কখনো ঘটেছে? বিপদ বলে কই আসে না রুমি, এইভাবে হঠাৎই আসে, অন্ধকার হয়ে আসছে। এই জঙ্গলের মধ্যে আমরা জাস্ট 2টো মেয়ে, আর নিলয় তো জ্ঞানও নেই। আকাশও কখন ফিরবে জানি না। আমার ভীষণ ভয় করছে। এটাই আমার লাস্ট ট্রিপ তোদের সঙ্গে। দেখ প্রিয়াঙ্কা, আমরা তোকে জোর করে নিয়ে আসিনি এখানে। তুই সম্পূর্ণ তোর নিজের ইচ্ছেতে এসছিস। আর তাছাড়া হে ফ্রেন্ডস, এখানে কোনো গ্রাম নেই, কিন্তু রাতটুকু অন্তত মাথা ঢাকার জন্য একটা কাঠের বাড়ি আছে। হোয়াট দ্য হেল ইজ দিস আকাশ? তুই নাকি আসার আগে রিসার্চ করে এসেছিলিস, তাও ইন্টারনেট দেখে? এটাই তো রেজাল্ট। প্রিয়াঙ্কা, তোর এত প্রবলেম থাকলে তুই এসছিলিস কেন? তুই নাকি আমাদের বন্ধু, ভাবলেও অবাক লাগে। বন্ধুর বিপদে তাকে হেল্প করার বদলে রাগ দেখাচ্ছিস। চিল লেডিস, আমরা যে এরকম একটা সমস্যায় পড়তে পারি যে কোনো জায়গাতে গিয়েই, সেটা আমরা আগে থেকে জেনেই কিন্তু সেই জায়গাতে যাই, ঠিক আছে? সেই মেন্টাল প্রিপারেশন ছাড়া আমরা কিন্তু এখনো এক মুহূর্ত আগে এগোতে পারবো না। তাই দোষারোপ করা ছেড়ে এই মুহূর্তে যা পাওয়া যাচ্ছে সেটাই গ্রহণ করি না হয়। এই বাড়িটা? আকাশ, রুমি আর প্রিয়াঙ্কা সেই বাড়ির ভেতর প্রবেশ করে নিলয়কে বাড়ির ভেতরেই এক জায়গায় বসিয়ে এইবার নিজেরাও
সেই ঘরের মেঝেতে এদিক ওদিক বসে হাঁপাতে থাকলো। প্রিয়াঙ্কা, রুমি আর আকাশ কখন ঘুমিয়ে পড়েছিল তা ওদের নিজেদেরও খেয়াল ছিল না। সেই কাঠের ঘরে তখন নিকষ অন্ধকার। ওরা সেই কাঠের মেঝের ওপরেই যে যার মতো নিজেদের সঙ্গে আনা সরঞ্জাম বিছিয়েই ঘুমিয়েছিল। হঠাৎ কি একটা খুট শব্দে রুমির ঘুম ভেঙে গেল। রুমি এইবার নিজের জায়গায় উঠে বসল, আর তার ঠিক সামনে থাকা সেই কাঠের বাড়ির মূল দরজার ঠিক পাশে থাকা জমাট অন্ধকারটার দিকে তাকিয়ে রইল। আর মনে মনে ভাবল, নিলয়কে তো আমরা এখানেই শুয়ে রেখেছিলাম না, কিন্তু ওই জায়গাটা তো এত নিকষ কালো অন্ধকার কেন? নিলয় কি এখনো ওখানেই আছে? ঠিক এই সময় রুমি অনুভব করল দরজার পাশে সেই অন্ধকার কোণা থেকে নিলয় হাসি মুখে মেঝেতে এক প্রকার খুব দ্রুত হামা দিয়ে তারই দিকে এগিয়ে এলো। আর তার একেবারে মুখের সামনে এসে ফিসফিসিয়ে তাকে কি যেন বলতে থাকলো। নিলয়, কি বলছিস? কি হয়েছে? আর ঠিক তখনই নিলয়ের সমগ্র মুখমণ্ডল বদলে গেল একটা ধূসর বর্ণের কুৎসিত নারী মূর্তিতে, এবং সেই নারী মূর্তি এইবার ফিসফিস করে কিছু বলতে বলতে এমনই তীব্রভাবে রুমির কানের কাছে চিৎকার করে উঠল যেন রুমির কানের পর্দা এখনই ফেটে যাবে। রুমি নিজের কানে হাত রেখে ভয় আঁতকে উঠে পিছিয়ে যেতে থাকলো। আর প্রতি মুহূর্তে সে সেই কুৎসিত নারী মূর্তিকে তার দিকে এগিয়ে আসতে দেখল। রুমির দম যেন প্রায় বন্ধ হয়ে আসছিল। সে এইবার আর সহ্য করতে না পেরে তীব্রভাবে চিৎকার করে উঠল, না! কি হয়েছে? কি হয়েছে রুমি? রুমি, ইজ এভরিথিং অল রাইট? রুমি এইবার দরজার সেই কোণায় আঙুল দিয়ে দেখালো যেখানে নিলয় অচৈতন্য অবস্থায় পড়েছিল। নিলয়, নিলয় ছিল না ওখানে। কি বলছিস? কে ছিল তবে? এখনো তো নিলয় আছে বলে মনে হচ্ছে। আকাশ, তুই টর্চটা জ্বালাতো ওইদিকে। হ্যাঁ, এই দেখ, নিলয় তো এখানেই শুয়ে আছে। তুই নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখে ভয় পেয়েছিস। ঘুমিয়ে পড়, আর মন থেকে ভয়গুলোকে সরা। সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আমরা কাল সকালেই এখান থেকে ঠিক বেরোতে পারবো। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবারও নেই। যা আছে তা দিয়ে আজকের দিনটা কোনো মতে চলতে পারে। আমাদের উচিত ইমিডিয়েটলি এখান থেকে বেরোনো। কিন্তু কি করে? নিলয়ের এই অবস্থা, রুমিরও কাল রাত থেকে জ্বর, বাইরে এই ভয়ানক দুর্যোগ, বৃষ্টির সাথে প্রবল ঠান্ডা, আশেপাশে কোনো জনবসতি অবধি নেই। আসলে আমরা এই চারজন মনে হচ্ছে জাস্ট এই জঙ্গলে ট্র্যাপড হয়ে গেছি। আমি যেভাবেই হোক এখান থেকে বেরোবই। আমি এইভাবে এখানে মরতে চাই না। দরকার পড়লে আমি নিলয় আর রুমিকে এখানে ফেলেই বেরোবো। তুই এত সেলফ সেন্টার্ড, আমি বিশ্বাস করতে পারছি না। আই ডোন্ট কেয়ার, আমার কাছে নিজের জীবনটা আগে। আমি এক্ষুনি এখান থেকে বেরোচ্ছি। তোরা আমার সাথে যেতে চাইলে চল, নাহলে থাক তুই রুমি আর নিলয়ের সাথে।
প্রিয়াঙ্কা উঠে নিজের যাবতীয় জিনিসপত্র নিয়ে সেই কাঠের বাড়ির মূল দরজার সামনে এগিয়ে এলো। সে সেই দরজাটার দিকে হাত বাড়াতেই দরজার পাশে বসে থাকা নিলয়ের পকেট থেকে কি যেন একটা শক্ত পদার্থ গড়িয়ে তার পায়ের কাছে এসে থামল। এটা কি? এটা তো কোনো হাড় বলে মনে হচ্ছে, কিন্তু মানুষের শরীরের হাড় বলে তো মনে হচ্ছে না। মানে কিসের হাড় তবে? সেটা আমার জানা নেই, তবে এই জিনিস নিলয়ের কাছে এলো কি করে? ও কি এটা ওই গুহার মধ্যে থেকে তুলেছিল? হতে পারে, হোয়াট এভার। তুই রাখ এই হাড়, আমি চললাম। রাস্তা খুঁজে পেলে সাহায্য পাঠাবো। এই বলে প্রিয়াঙ্কা সেই কাঠের বাড়ির মূল দরজা খোলার সাথে সাথেই আঁতকে উঠল। বাঘ! বাইরে বাঘ! বাঘ বাইরে! আকাশ, আকাশ, আমরা বাঁচবো না। এখানেই মরতে হবে আমাদের, আর কোনো উপায় নেই। আকাশ, প্রিয়াঙ্কা, শান্ত হ। প্রিয়াঙ্কা, আমিও দেখেছি বাঘটাকে। একটা উপায় নিশ্চয়ই হবে। তুই শান্ত হ, প্লিজ, তুই শান্ত হ। বাঘটা যদি এই দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে? এই ভয় আমারও আছে। এই বাড়ির পিছনের দিকে কোনো দরজা আছে কিনা কখনো খেয়াল করিনি। যদি থাকে সেখান থেকে আমরা বেরোতে চেষ্টা করতে পারি। আর বাঘটা যদি আমাদের পিছু ধাওয়া করে? হ্যাঁ, অবশ্য সেই আশঙ্কাও আছে। এখন প্রাণে বাঁচার একটাই উপায় আছে। কি উপায় আকাশ? এক, নিলয়ের অবস্থা আমাদের চারজনের মধ্যে সব থেকে খারাপ। দুদিন ধরে ও কোনো কিছু খাচ্ছেও না। ওর শরীরও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমরা এও বুঝতে পারছি না ও আদৌ জীবিত আছে কিনা। তাই আমরা যদি নিলয়ের শরীরটাকে টেনে নিয়ে গিয়ে দরজার বাইরে বাঘের খাদ্য হিসেবে রেখে দিই, তাহলে অন্তত বাঘটা কিছুক্ষণ একটা শিকার পেলে আমাদের নিশ্চয়ই আক্রমণ করতে চাইবে না। আর তাছাড়া যে কোনো জন্তুই খাবারের জন্যই হিংস্র হয়ে ওঠে। বাঘটা খাবার পেয়ে গেলে আমরা সেফলি বেরোতে পারি। আর রুমি? রুমিও তো অজ্ঞান অবস্থায় কাল রাত থেকে পড়ে রয়েছে। নিজেরা যদি এখান থেকে বেরোতে পারি, ওর জন্য সাহায্যের ব্যবস্থা করতে পারবো। কেউ তো জানেও না যে আমরা এখানে ট্র্যাপড। কারোর ফোনেও নেটওয়ার্ক নেই। আকাশ আর প্রিয়াঙ্কা এইবার ধীরে ধীরে সেই কাঠের বাড়ির মূল দরজাটা খুলে নিলয় শরীরটাকে টেনে বাইরে রেখে সেই দরজা বন্ধ করে দিল। বাঘটা বাইরেই ছিল। নিলয়ের শরীরটা নিশ্চয়ই বাঘটা খেয়াল করবে। সরি নিলয়, এছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তাও ছিল না রে। বাঘটা নিলয়কে কি নৃশংসভাবে খাচ্ছে? এখন এসব ভাববার সময় নয়, আমাদেরকে বাঁচতে হবে। তবে আমরা রুমিকেও বাঁচাতে পারবো। তাড়াতাড়ি চল। পেছনে কোনো দরজা নেই, কিন্তু জানালা আছে, সেটা খুলে বেরিয়ে যাই। আকাশ আর প্রিয়াঙ্কা আর দেরি করলো না। তারা তাড়াতাড়ি এইবার সেই কাঠের বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তারা কিছু দূর হেঁটে এগোতে থাকলো। এই এই আকাশ, আকাশ, আমার না বড্ড ভয় করছে রে। আমারও করছে, কিন্তু এখন ভয় পেলে চলবে না। সামনে এগোতে হবে। একটা
একটা অদ্ভুত ফিসফিসানি শব্দ হচ্ছে। মানে? জানি না, যেন কেউ ফিসফিসিয়ে আমায় ডাকছে হাতছানি দিয়ে, যেতে বারণ করছে। শোন, মন শান্ত কর, আমাদের এগোতে হবে। আকাশ আর প্রিয়াঙ্কা সেই তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই সেই ঘন জঙ্গল কেটে সামনে এগোচ্ছিলই। কতক্ষণ কেটেছে তাদের খেয়াল নেই। ঠিক এমন সময় তারা যেন কি একটা পাতা ঘষার শব্দ শুনে থমকে দাঁড়ালো। চতুর্দিক নিস্তব্ধ। হঠাৎই কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই ভয়ঙ্কর বাঘ এসে ঝাঁপিয়ে পড়ল প্রিয়াঙ্কার ওপর। আর প্রিয়াঙ্কাকে ক্ষতবিক্ষত করে দিল। আকাশ আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না, তীব্র বেগে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে শুরু করলো সেই জঙ্গলের মধ্যে। কতক্ষণ সে দৌড়েছিল তার খেয়াল নেই। আকাশের জ্ঞান ফিরল। সে চোখ মেলে তাকিয়ে নিজেকে একটি ঘরের মধ্যে একটি বিছানায় শায়িত অবস্থায় পেল। আকাশ এইবার উঠে বসল। আমি কোথায়? এইবার সে খেয়াল করল তার সামনে অসংখ্য বলিরেখা যুক্ত একজন বয়স্কা খাসি মহিলা এগিয়ে এলেন। বাবা, তুমি কি এই জঙ্গলে হারিয়ে গেছিলে? আপনি বাংলা জানেন? জানি, বহু সাধনার ফল। সাধনা মানে? কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না। বাকি 3 বন্ধু কেউ আর এই দুনিয়ায় জীবিত নেই। আমরা 4 বন্ধু এসেছিলাম মেঘালয়ের বালপোখরাম জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে, কিন্তু একটা গুহা আমাদের সব স্বপ্ন শেষ করে দিল। গুহা? তোমরা নিশ্চয়ই বালপোখরামের কুখ্যাত গুহা ডাক দিতে হারিয়েছিলে। টাকদি? আসলে আসলে আমার বন্ধু নিলয় ওই গুহায় পড়ে যায়। সেখানে অজস্র মানুষের কঙ্কাল আর একটা অদ্ভুত ধ্যানরত মানুষের কঙ্কাল খেয়াল করেছিলাম। পরে নিলয়ের কাছ থেকে আমরা একটা অদ্ভুত দর্শন কঙ্কালের হাড় খুঁজেও পাই। বুঝেছি, এই বালপোখরাম জঙ্গল হলো মৃতদের জঙ্গল। কথায় আছে এই জঙ্গলে মৃত আত্মারা বিশ্রাম করে, আর তাদের ছায়া সঙ্গী হয়ে থাকে মৃত জন্তুর আত্মা। সেই আত্মারা সকলেই পিশাচ। আর এই জঙ্গল হলো গোলক ধাঁধার জঙ্গল। তুমি যে গুহায় পড়েছিলে, জানো সেই গুহার ইতিহাস? না, মানে? মাম্বা ছিল এই বালপোখরাম জঙ্গলের উত্তরে থাকা গ্রাম বড়ঝোড়ার বাসিন্দা। মাম্বা ছোট থেকেই ছিল একটু বোকা ধরনের। তাকে তার চারপাশের লোকজনেরা বিশেষ পাত্তা দিত না, তাই সে নিজেকে বদলাতে চাইত। তারপর নিজেকে বদলানোর জন্য সে এমন একটা কাজ করে বসলো। কি 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 কাজ? সে একদিন ঠিক করলো সে পিশাচকে সন্তুষ্ট করবে,
আর সেই পিশাচের সাহায্যে নিজেকে পরম শক্তিধর বানাবে। সেই বুদ্ধি কোথা থেকে আমদানি করেছিল তা কেউ জানতে পারেনি কোনোদিন। এই উদ্দেশ্য সফল করার জন্য সে বেছে নিয়েছিল এই পাল পোকারামের জঙ্গলের ওই টাকদি গুহাকে। স্থানীয় ভাষায় টাকদি কথার অর্থ হলো পিশাচের কবলে, এবং এই নাম মাম্ভা নিজেই দিয়েছিল। তারপর তারপর মাম্ভা সাধনা শুরু করলো কর্ণ পিশাচিনীর। কর্ণ পিশাচিনী মানে? কর্ণ পিশাচিনী হলো সেই পিশাচিনী যে কানে কানে সাধককে সব বলে দেবে। সাধকের সামনে থাকা যে কোনো মানুষের ভূত ভবিষ্যৎ সব, কিন্তু তার বিনিময়ে তাকেও সাধককে খুশি করতে হবে। আর সেটা কিভাবে? রতিক্রিয়া। মানে সেক্স পিশাচিনীর সঙ্গে? হ্যাঁ, আর এই রতিক্রিয়ায় পিশাচিনীকে সন্তুষ্ট করতে না পারলে সেই পিশাচিনী সাধকের মৃত্যুর কারণও হয়ে উঠতে পারে। মাম্বার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। মানে মাম্ভাকে পিশাচিনী হত্যা করেছিল? ঠিক তাই, কিন্তু এখানে একটা অন্য কাহিনীও আছে। কি কাহিনী? মাম্ভাও ছিল একজন সাধক, তারও ক্ষমতা কিছু কম ছিল না। সে সেই গুহাতে সাধনার সময় কর্ণ পিশাচিনীকে যেমন আহ্বান করেছিল, ঠিক তেমনি নিজের সুবিধার আত্মরক্ষার্থে জঙ্গলের একটি বাঘকে নিজের বশে এনেছিল। কিন্তু সেই বাঘকে শিকার ধরে দিতে হতো মাম্বাকে, এবং যেহেতু সেই বাঘ মানুষের রক্তের স্বাদ আস্বাদন করে ফেলেছিল, তাই তাকে মানুষের মাংসই খেতে দিতে হতো মাম্বাকে। সে তার গ্রামের মানুষজন যারা এককালে তাকে যথেচ্ছ হেনস্থা করেছিল, তাদেরকেই বশীভূত বাঘের শিকার বানাতো। আর সেই বিষয়ে তাকে সহায়তা করত কর্ণ পিশাচিনী। মানে? হ্যাঁ, এই পারস্পরিক বিনিময়ের মাধ্যমে সব কিছু চললেও মাম্বা একসময় এই অস্বাভাবিক জীবনে অতিষ্ঠ হয়ে উঠেছিল। তার চাহিদা প্রথম জীবনে খুব বেশি কিছু ছিল না, কিন্তু সেইটুকু চাহিদাকে অর্জন করার জন্য তাকে প্রতিদিন অনেক বেশি পরীক্ষা দিতে হচ্ছিল। এখন তার গ্রামের এবং তার সংলগ্ন মানুষজনকে তাকে সমীহ করত ঠিকই, কিন্তু তবু যেন মাম্বার আর এই জীবন ভালো লাগছিল না। সে সেই জীবন থেকে মুক্তি পেতে চাইছিল, কিন্তু কর্ণ পিশাচিনী তো এত সহজে কাউকে মুক্তি দেয় না। সাধক তার চাহিদা পূরণ করতে না পারলে অথবা তার প্রতি বিরূপ হলে কর্ণ পিশাচিনী সেই সাধকের মৃত্যুর কারণ হয়ে ওঠে। এক্ষেত্রেও তাই হলো। মাম্ভাকে তারই পোষা বাঘ একদিন আক্রমণ করল, কিন্তু তার মৃত্যুর আগে মাম্ভা তার পরিণতির কথা জেনে আগে থেকেই সেই টাকদি গুহাতে কর্ণ পিশাচিনী এবং সেই পোষা বাঘের আত্মাকে বন্দি করে দিয়ে যায়। মানে কিভাবে? টাকদি গুহাতে তুমি একটা ধ্যানরত্ন কঙ্কাল দেখেছিলে না? সেই কঙ্কাল আর কারণ নয়, স্বয়ং মাম্ভার। এবং সেই পিশাচিনী এত বছর আটকে ছিল সেই ধ্যানরত মাম্ভার কঙ্কালের মধ্যেই।
তোমার বন্ধু নিলয় তার অতিরিক্ত কৌতূহল বশত সামনে এগোতে গিয়েই না দেখে সেই গুহায় পড়ে যায় আর সেই কঙ্কালকে কোনোভাবে স্পর্শ করে ফেলে। আর তাতেই সেই পিশাচিনী সেই ধ্যানরত কঙ্কাল থেকে মুক্ত হয়ে তোমার বন্ধুর শরীরের মধ্যে প্রবেশ করে, যাকে তুমি নিজে কোলে করে উপরে তুলে নিয়ে এসেছিলে। আর সেই বাঘের আত্মাকে মাম্মা বন্দি করে যায় তার পাঁজরের হাড়ের মধ্যে, যেটাকে তোমরা নিলয়ের কাছ থেকে উদ্ধার করেছিলে। এখন তুমি যেহেতু সেই পিশাচিনীকে নিজের সঙ্গে ঘরে গুহা থেকে বাইরে মুক্ত করে নিয়ে এসেছো, এখন তাকে খুশি করার দায় তো তোমারই, আকাশ। না না না, আকাশের চোখের সামনে সেই বয়স্কা মহিলা এক নিমেষে পরিবর্তিত হলো একজন ধূসর বর্ণের কদাকার নারী মূর্তিতে। যে কোনো জায়গায় যাবার আগে শুধুমাত্র সেই জায়গার জিওগ্রাফিক্যাল লোকেশন সম্পর্কে জেনে গেলেই চলে না, সেখানকার মিথগুলো সম্পর্কেও জেনে যাওয়াটা বোধহয় কিছু ক্ষেত্রে আবশ্যিক। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর হিসেবে ছিলাম আমি ইন্দ্রাক্ষী মুখার্জি। আকাশের চরিত্রে ছিলেন অয়ন সরকার, নিলয়ের চরিত্রে ছিলেন রাহুল দুবে, রুমির চরিত্রে ছিলেন সাহানা দাশগুপ্ত এবং প্রিয়াঙ্কা ও বয়স্ক মহিলার চরিত্রে ছিলেন প্রীতি মণ্ডল। গল্পটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।